অর্নিলের নাম্বার থেকে ফোন আসতে দেখে পারিয়া এক দফা অবাক হয়ে গেল। অর্নিলের নাম্বার থেকে কল আসা মানে অর্নিল মুক্ত, কিন্তু এমন ফুল প্রুফ প্ল্যান থেকে অর্নিল এত সহজে বের হতে পারে এটা ফারিহার কল্পনা অতীত। দুবার রিং হয়ে কল কেটে যাওয়ার পর আবার অর্নিলের নাম্বার থেকে কল আসতে ফারিহা কল রিসিভ করে কানে ধরতে ফোনের ওপাশ থেকে অর্নিল বলে ওঠে, সুইটহার্ট কেমন আছো? আমাকে ছাড়া নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। কোনো প্রতারকের জন্যই ফারিহা খান কখনো খারাপ থাকতে পারে বলে তোমার মনে হয় অর্নিল? ট্রাস্ট মি বেবি, আমি ওই মেয়েটিকে চিনি না। বাহ, মেয়েটিকে তুমি চেনো না, অথচ তার সাথে বেড শেয়ার করতে তোমার বিন্দুমাত্র ভাদেনি। অ্যামেজিং অর্নিল। বাই দ্য ওয়ে, নেক্সট টাইম থেকে আমাকে কল করে একদম ডিস্টার্ব করবে না। আমি তোমার মতো লম্পট চরিত্রহীন লোকের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ফারিয়ার কথা শুনে অর্নিল সোয়াল শক্ত করে বলে, তা তো হবার নয় সুইটহার্ট। ভালো যখন তোমাকে ভাসি তখন তোমাকে আমি ছাড়ছি না। তুমি শুধু আমার, আর তোমাকে লম্পট চরিত্রহীন লোকের সাথে থাকতে হবে। আমি খুব শীঘ্রই সে ব্যবস্থা করছি। ভুলেও এমন কিছু করার চিন্তা করো না অর্নিল, কারণ তাতে তোমারই ক্ষতি হবে। আমি তোমাকে আর ভালোবাসি না, কিন্তু আমি বাসি সুইটহার্ট। আচ্ছা সুইটহার্ট, একটা কথা বলো, আমার ফ্ল্যাটের চাবি একটা তোমার কাছে আছে, অন্যটা মার কাছে থাকতো। আমি যেহেতু মেয়েটিকে ফ্ল্যাটে নিয়ে আসিনি, তাহলে কে এনেছে? অর্নিলের কথা শুনে ফারিহা দাঁত কিরমির করে ফারহাকে কিছু বিশ্রী গালি দিল। ফারহাকে ফারিহা আগে বলেছিল এই ছেলেটাকে শেষ করে দিতে। এত ডেসপারেট ছেলে ফারিহার পছন্দ নয় বলে সম্পর্কের 2 দিনে হাঁপিয়ে উঠেছিল, কিন্তু ফারহা কথাটা শোনা মাত্রই না বলে দেয়, কারণ এখনই পুলিশে ঝামেলা ছাড়ছে না। কিন্তু এখন ফারিহার আগে দাঁতে দাঁত চেপে অর্নিলকে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ অর্নিল, তোমার সাহস দেখে আমি সত্যি স্পিচলেস। নিজের করা দোষটা কত সহজে অন্যের উপর চাপিয়ে দিতে পারো, তাই না? বাট তুমি ভুল মানুষকে বেছে নিয়েছ। আমি ফারিহা খান, আমাকে ফাঁদে ফেলা তোমার মতো বাচ্চা ছেলের পক্ষে কখনো সম্ভব নয়। আর একটা কথা, আমাকে দ্বিতীয়বার ফোন করলে তোমার কি অবস্থা করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না অর্নিল। সো বি কেয়ারফুল ম্যান। ফারিহা কল ডিসকানেক্ট করে বেডে ফোনটা ছুঁড়ে মেরে নিজের মাথার চুলগুলো রাগে টানতে লাগলো। ফারিহা মানে না অর্নিলকে খুন করতে। ফারিহার যে অর্নিলকে আর ভালো লাগে না সেটা ক্লিয়ারলি বলতে পারছে না। কারণটা হলো অর্নিল খুব ডেসপারেট ফারিহাকে নিয়ে। ফারিহা বলতে অজ্ঞান অর্নিল। আর ফারিহা তার এক বয়ফ্রেন্ড কখনো মন ভরে না, প্রত্যেক সপ্তাহে তার বয়ফ্রেন্ড চেঞ্জ করা চাই। দেশে আসার পূর্বে ফারিহা মেঘের ছবি সোশ্যাল সাইটে দেখে প্রেমে পড়ে যায়, কিন্তু তখন লিওন নামক এক সাদা চামড়ার বয়ফ্রেন্ড ফারিহার ইতিমধ্যে ছিল, তাই ফারিহা আর মেঘের সাথে যোগাযোগ করেনি। কিন্তু দেশে ফিরে ফারিহার সাথে অ্যাক্সিডেন্টলি অর্নিলের সাথে দেখা হয়ে যায়। সে থেকে অর্নিল ফারিহার পিছু চায় না। লাস্ট উইকে ফারিহা অর্নিলের প্রপোজাল অ্যাকসেপ্ট করে, কিন্তু সময়ের সাথে সাথে অর্নিল ফারিহার বিরক্তির কারণ হয়ে ওঠে। ফারিহা অর্নিলকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু ফারহার জন্য পারেনি। আর আজ মেঘের বিহেভিয়ার দেখে ফারিহা খেপেছিল, আর অর্নিলের কল পেয়ে রাগটা চরম পর্যায়ে চলে গেছে। ফারিহা তার ফোনটা তুলে ফারহার নাম্বারে কয়েকবার ডায়াল করে, কিন্তু ফারহা কল না ধরায় ফারিহা রেগে হুঙ্কার দিয়ে উঠে, মেয়েটার সাথে কথা বলে কি বুঝলে অর্নিল? মিসেস শাহিনুর অর্নিলকে চিন্তিত থাকতে দেখে প্রশ্ন করলেন, মম, আমার মনে হচ্ছে আমি কিছু একটা মিস করছি, কিন্তু কি এটা বুঝতে পারছি না। অর্নিলের বাবা মিস্টার আমান খন্দকার বলে উঠল, অর্নিল, আমি মেয়েটার পুরো পরিবার সম্পর্কে খবর নিচ্ছি, তুমি টেনশন করো না। আর একটা কথা, তোমার ফ্ল্যাট পুলিশ সিল করে দিয়েছে। কেস ডিসমিস না হওয়া পর্যন্ত ওই ফ্ল্যাটে তুমি যেতে পারবে না। তার চেয়ে বরং আমাদের বাড়িতে চলো, ওখানে থাকবে তুমি। বাট ড্যাড, এখান থেকে অফিসটা কাছে ছিল বিদায় এই ফ্ল্যাটে থাকতাম। কিন্তু কোনো কিন্তু নেই অর্নিল, তোমাকে এখন কিছুদিন অফিসে যেতে হবে না। অফিস আমি সামলে নিব, তুমি শুধু তোমার কেসটায় কনসালটেন্ট করো। ওকে ড্যাড। মিস্টার আর মিসেস খন্দকার অর্নিলকে নিয়ে তাদের বড় বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে অর্নিল নিজের রুমের বিছানায় শরীর এলিয়ে দিয়ে ভাবতে থাকে ওই দিনটা তার সাথে ঠিক কি ঘটেছিল। ফারুক পাখি, আমি মোটেও অনুতপ্ত নই তোমাকে স্পর্শ করার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। ইউনো না মেঘ, যখন কাউকে ভালোবাসে তখন সে সবটা উজাড় করে ভালোবাসে, ঠিক
আমি তোমাকে তেমনটাই ভালোবাসি। ফারহা মেঘের কথার প্রত্যুত্তরে কিছু বলল না, বরং শান্ত স্থির দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে থেকে বলল, আমি বাড়ি ফিরব মেঘ। মেঘ ফারহার দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে চুপ করে ঘাড়ের দিকে যেতে লাগলো। এদিকে ফারহার মাথায় চলছে অন্য কিছু, যেটা বিন্দুমাত্র ধারণা মেঘ কখনো চিন্তাও করতে পারবে না। গাড়িতে উঠতে উঠতে ফারহা তার ফোন বের করে কাউকে একটা মেসেজ করে ফোনটা আবার পার্সে রেখে গাড়িতে উঠে বসে। মেঘ গাড়ি চালাতে চালাতে ফারহার দিকে কয়েকবার তাকিয়েছিল, কিন্তু ফারহা ভুলে একবারের জন্য মেঘের দিকে তাকায়নি, বরং স্ট্রিট হয়ে বসে সামনের দিকে তাকিয়ে আছে। কেউ হুট করে ফারহাকে এভাবে দেখলে ভাববে কোনো রোবট গাড়িতে বসে আছে। কিছু দূর যেতে ফারহা হঠাৎ মেঘকে বলে ওঠে, মেঘ গাড়ি থামাও। হঠাৎ ফারহার মুখে মেঘ গাড়ি থামাও কথাটা শুনে মেঘ খুব জোরে গাড়ি থামায়। ফারহা তাতে কোনো রিয়েক্ট না করে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে এসে দাঁড়িয়ে দোকানদারকে 2 কাপ চা দিতে বলে। মেঘ ফারহার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো ফারহা কি করতে চাইছে। একটা ছোট 12 ও 13 বছরের বাচ্চা ছেলে দুটো মাটির ভারের কাপ ফারহার দিকে এগিয়ে দিতে ফারহা বাচ্চাটির দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে মাটির চায়ের চাটা নিয়ে নিল। মেঘ বিনা বাক্যে মাটির চায়ের চাটা খেতে লাগলো। মেঘ ফারহাকে দেখছে আর ভাবছে, ফারহা রাস্তায় দাঁড়িয়ে মাটির ভারে চা খেতে খাচ্ছে। এটা যদি ফায়েজ খান একবার জানতে পারে তাহলে খান বাড়িতে তুলুকালাম ভাদিয়ে দিবে। এটা নিয়ে মেঘের কোনো সন্দেহ নেই। ফারহা চা খেতে খেতে ছোট্ট দোকানটার পাশে বিশাল বড় বিলটা দেখে সেখানে ফারহার চোখ দুটো আটকে যায়। টলটলে পানির মধ্যখানে ভাসমান লাল পদ্ম ফুল। মাছরাঙা পাখিরা ভিড় জমিয়ে আছে তাদের ছোট ছোট ঠোঁট জোড়া দিয়ে মাছ ধরার জন্য। এই যেন এক শিকারী অপেক্ষা করছে তার শিকারকে ধরার জন্য। চারিদিকে সবুজের সমারোহ, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে ফারহা যেন নিজেকে হারিয়ে ফেলেছে। মেঘ তার চা খাওয়ার ফাঁকে ফাঁকে আর চোখে তার ফারু পাখিকে দেখে যাচ্ছে। বিশৃঙ্খল হাওয়ায় ফারহার লম্বা চুলগুলো বারবার মুখের উপর ঝাপটে পড়ছে। এদিকে ফারহা তার ডাগর ডাগর হরিণীর মতো চোখ দুটো প্রকৃতি দেখায় ব্যস্ত। লাল টকটকে ঠোঁট জোড়া যতবার ছায়ের মাটি বারে চুমুক দিচ্ছে, ঠিক ততবার মেঘের হৃদয়ে যেন কেউ আগুনে পুড়িয়ে জ্বলছে দিচ্ছে। পশ্চিম দিকে হেলে পড়া সূর্যের নরম আলোয় মেঘ তার ফারু পাখি কাজ অন্যভাবে আবিষ্কার করলো। ফারহার চা শেষ হতে ফারহা ভাড়টা ফেলে দিয়ে মেঘের দিকে তাকাতে দেখে মেঘের নেশা ভরা চাহনি। মেঘের এই চাহনিতে ফারহা বুঝতে অসুবিধা হয়নি মেঘের অনুভূতি। ফারহা তার তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বলে, এতটাও ডুবে যেও না মেঘরাজ, যেখান থেকে নিজেকে নিজে তুলে আনতে পারবে না, আর এতটাও উজাড় করে ভালোবেসো না যাতে তুমি নিঃস্ব হয়ে যাও। ফারহা আর না দাঁড়িয়ে ছাইয়ের বিল দিয়ে গাড়ির পথে এগোতে হঠাৎ মেঘের গাড়ি ব্লাস্ট হয়ে যায়। আচমকা এমন কিছু হবে এটা মেঘ একদমই আশা করেনি। মেঘ ফারহাকে টেনে নিয়ে ফারহার হাত পা চেক করতে লাগলো। ফারু পাখি, তোমার কোথাও লাগেনি তো? শান্ত হও মেঘ, আমার কোথাও লাগেনি। কিন্তু গাড়িটা ব্লাস্ট হলে কি করে? ফারহার কথা শুনে মেঘ পিছনে ফিরে তাকিয়ে ভয়ঙ্কর আগুনে ফুটতে দেখলো তার গাড়িটাকে। মুহূর্তে মেঘের চল শক্ত হয়ে এলো। আশেপাশে লোকজন ভয়ে পালিয়ে যাচ্ছে। মেঘ কোনো রিক্সা না নিয়ে আসলামকে ফোন করার 15 মিনিটের মাথায় গাড়ি নিয়ে হাজির হয়। মেঘ ফারহাকে জোর করে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভ করে খান মঞ্জিলে নিয়ে এসে বলে, ফারু পাখি, আমাকে এখনই যেতে হবে, না হলে তোমাকে তোমার রুম অবধি পৌঁছে দিতাম। থ্যাংক ইউ, এটা করার আর কোনো প্রয়োজন নেই, তুমি তোমার কাজে যেতে পারো। মেঘ ফারহার অনুমতি না নিয়ে ফারহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, টেক কেয়ার মাই লাভ। ফারহার কপালে চুমু দিয়ে মেঘ বিদ্যুৎ গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ফারহা মেঘের চলে যাওয়ার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে খান মঞ্জিলে প্রবেশ করেন। ফারহার মা আইরিনের হঠাৎ প্রেসার ফল করায় তিনি রুমে বিশ্রাম নিচ্ছেন, আর ফায়েজ খান তিনি অফিস থেকে এখন অবধি না ফেরায় এখন বাড়িতে শুধু কয়েকজন সার্ভেন্ট, মা ফারহা আর ফারিহা। ফারহা নিজের রুমে ঢুকতে হঠাৎ ঝড়ের গতিতে কেউ এসে ফারহার গলা চেপে ধরে। আচমকা এমন অ্যাটাকের জন্য ফারহা মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু তার গলায় হাত দেওয়ার মানুষটাকে দেখে ফারহা তার হাঁটু দিয়ে মানুষটার পেটে আঘাত করতে মানুষটা ফারহার গলা ছেড়ে দিয়ে পেটের ব্যথায় কুকড়ে গিয়ে পেট ধরে বেডে বসে পড়ে।
ফারহা তার হাতের পার্স টেবিলের উপর রেখে চুলগুলো খোপা করে তার বেডে বসা মানুষটার উদ্দেশ্য বলে, নেশা করেছিস? পেটে ব্যথায় চোখ মুখ কুচকে ছোট করে উত্তর দেয়, না। তাহলে এইসবের মানে কি ফারিহা? ফারিহা পেটে ব্যথা নিয়ে উঠে দাঁড়িয়ে ফারহাকে কয়েকটা জঘন্য গালি দিয়ে বলল, বলেছিলাম তোকে ওকে শেষ করে দিতে, কিন্তু তুই সেটা করলি না। অর্নিলের জামিন হয়ে গেছে, আবার আমার পিছু নিব। ওই ফারহা ফারিহাকে বেডে বসিয়ে দিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, অর্নিলকে নিয়ে তোকে ভাবতে হবে না ফারিহা, ওটা আমি হ্যান্ডেল করে নিব। ততদিন তোর সিমটা আমাকে দে, তুই অন্য সিম নিয়ে নিস। ফারিহা ফারহার কথা শুনে কিছুটা শান্ত হলেও আবার ফারহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আই ওয়ান্ট মেক ফারহা। পেয়ে যাবি। খেয়েছিস কিছু? না। ফারহা উঠে নিচে কিচেনে গিয়ে ফারিহার জন্য খাবার প্লেটে সাজিয়ে নিয়ে উপরে ফারিহার হাতে দিয়ে বলে, জটপট খেয়ে নিয়ে ঘুম দে ফারিহা। তুই খেয়েছিস? খেতে ইচ্ছে করছে না। ফারিহা ফারহাকে পাশে বসিয়ে নিজে খাওয়ার পাশাপাশি ফারহার মুখে খাবার গুজে দেয়। অগত্যা ফারহাকেও খেতে হয়। ফারিহার খাওয়া শেষে ফারহার রুমে ঘুমিয়ে পড়ে, আর ফারহা তার ল্যাপটপ ফোন নিয়ে ফারিহার রুমে চলে যায়। অন্যদিকে শহরে একের পর এক ব্লাস্ট হচ্ছে। মেঘ বুঝতে পারছে না একসাথে এতগুলো জায়গায় কি করে ব্লাস্ট হয়। হয় সে সব জায়গাগুলো টেররিস্ট ছড়িয়ে আছে, না হলে টাইমিং বোম সেট করে দিয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। মেঘ আড়াল থেকে সবটা পর্যবেক্ষণ করছে। 500-এর অধিক লোক মারা গেছে ব্লাস্টে। চারিদিকে মানুষ পোড়ার রক্তের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। মেঘের আর সহ্য হচ্ছে না সাধারণ মানুষের আহাজারি কান্না। মেঘ রেগে দেয়ালে কয়েকটা ঘুষি মেরে বলতে লাগলো, ছাড়বো না যারা এই নিষ্পাপ সাধারণ মানুষের পুড়িয়ে মেরেছে। চারিদিকে মানুষ পোড়ার রক্তের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। মেঘের আর সহ্য হচ্ছে না সাধারণ মানুষের আহাজারি কান্না। মেঘ রেগে দেয়ালে কয়েকটা ঘুষি মেরে বলতে লাগলো, ছাড়বো না যারা এই নিষ্পাপ সাধারণ মানুষদের পুড়িয়ে মেরেছে। কথা দিচ্ছি, এর থেকে কঠিন মৃত্যু আমি তোদের দিব। এত কষ্টকর মৃত্যু হয়তো তোরা নিজেরাও কল্পনা করতে পারবি না। অ্যাম্বুলেন্সে করে আহত কয়েকজনকে হসপিটালাইজড করা হয়েছে, আর যারা নিহত হয়েছে তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে। মেঘ তার জীবনে কম মৃত্যু দেখেনি, কিন্তু আজ এতগুলো মানুষের মৃত্যু দেখে মেঘের রাত যে কয়েকশো গুণ বেশি বৃদ্ধি পেল। যারা এই ব্লাস্টের পিছনে আছে তাদেরকে নিজের হাতে শেষ করে দিবে, এটাই মেঘের একমাত্র লক্ষ্য। অর্নিল চোখ বন্ধ করে গতকাল গোটা সব ঘটনা একের পর এক সাজাতে থাকে। দুপুরে লাঞ্চ করে বিছানায় শুয়ে পড়ার পর অর্নিলের কিছু আর মনে ছিল না, কিন্তু ঘুমের ঘরে অর্নিল ফারিহার গায়ের সুবাস অনুভব করেছিল। অর্নিল ঘুমের ঘরে কাউকে জড়িয়ে ধরে, যেটা অর্নিলের ঘুমের ঘরে বোধগম্য হয়নি। তারপর ফারিহার চিৎকার আর ফ্লাওয়ার বাজ ভাঙার শব্দে ঘুম ভেঙে যায়। তখন ওই মেয়েটাকে নিজের নগ্ন বুকে আবিষ্কার করে অর্নিল। কোনো কিছু ওঠার আগে ফারিহা ভুল বুঝে চলে যায়, আর তারপর মেয়েটার ডেড বডি ফেলো তার রুমে। অর্নিল মাথায় হাত দিয়ে বসে পড়ে। এর মানে এগুলো সব সাজানো গেম। আমার সাথে কেউ গেম খেলেছে, কিন্তু কে সে? ফারিহার মাকে আলাদা করার জন্য এত কিছু করেছে তা বুঝতে অর্নিল আর বাকি নেই। অর্নিল তৎক্ষণাৎ মনে পড়লো তার ফ্ল্যাটে এবং বাহিরে সিসি ক্যামেরা আছে, আর কে তার ফ্ল্যাটে ঢুকেছিল, মেয়েটিকে মারলো, সবটাই নিশ্চয় জানা যাবে ওই সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে। অর্নিল ছুটে গিয়ে তার বাবার রুমে ছুটে যায়। ড্যাড, ওই মেয়েটাকে কে খুন করেছে তা এবার জানা যাবে। কি করে অর্নিল? ড্যাড, আমার ফ্ল্যাটের বাইরে এবং ভিতরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। ওই ক্যামেরা নিশ্চয়ই মেয়েটিকে কে খুন করেছে, আর আমার অবর্তমানে কে কে আমার ফ্ল্যাটে ঢুকেছে তার সবটাই জানা যাবে এই ক্যামেরায় ফুটেজ দেখে। আমাকে এখনই পুলিশকে এই বিষয়ে জানাতে হবে। তোমাকে নির্দোষ প্রমাণ করার এই একটা সুযোগ পেয়েছে অর্নিল, যেভাবে হোক আসল খুনিকে ধরতেই হবে। মিস্টার আমান খন্দকার দ্রুত নিজের ফোন বের করে থানায় ফোন করে বিষয়টা তাদের অবগত করে সাহায্য চাই। মিস্টার আমার চাইলে নিজের ক্ষমতার সপ্পা করতে পারেন, কিন্তু সেটা তিনি করবেন না। তিনি তার ক্ষমতা প্রয়োগ করা একদমই পছন্দ করেন না। পুলিশ অফিসার মিস্টার আমানের কথা শুনে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে।
ফারহা ল্যাপটপে চোখ রেখে মন দিয়ে কিছু একটা করছে। হঠাৎ একটা ইমেল আসতে ফারহা ইমেলটা চেক করে। ইমেলটা দেখে তৎক্ষণাৎ ফারহা তার ফোন বের করে কাউকে ফোন করে। একবার রিং বাজতে ফোনের ওপাশ থেকে কল রিসিভ করে বলে, আমি জানতাম তুমি ইমেলটা পাওয়ার সাথে সাথে আমাকে ফোন করবে। এসবের মানে কি এলবার্ট? আমি বাংলাদেশে ফিরেছি শুধুমাত্র আমার নিজস্ব কারণে। এখানে আমি তোমার হয়ে আর কোনো প্ল্যানিং করতে আসিনি, আর না খুন করতে। তুমি খুব ভালো করে জানো আমি যেখানে আছি সে জায়গায় আমাদের জন্য সেভ নয়। আমি জানি আরু বেবি, তুমি আর মারু যেখানে আছো সেটা তোমাদের জন্য সেভ নয়। কিন্তু কি করার বলো? উপর মহল থেকে ছাপ আসছে, তোমাকে বাংলাদেশে ধামাকা করার জন্য নির্দেশ দিয়েছে। ফারহা এলবার্টের কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, এলবার্ট, তোমাকে আমি আগেই বলেছি আমি বাংলাদেশে বড় কোনো ধামাকা করতে পারবো না, কারণ এখানকার পুলিশ অফিসার খুবই স্মার্ট। এদের চোখ ফাঁকি দেওয়া ভীষণ টাফ। বাট তোমাকে যে কাজটা করতে হবে আর এখন তুমি কাজটা না করতে চাইলে আমাকে মারুকে অর্ডার দিতে হবে। ফারহা এবার রাগটা কন্ট্রোল করতে না পেরে বলে উঠল, আই উইল কিল ইউ এলবার্ট। কুল ডাউন আরু। আমি জানি আরু তুমি তোমার দেশকে খুব ভালোবাসা মাই ফুড। এলবার্ট, মারুকে একদম এই প্ল্যানিংটা টানবে না। যদি টানো তাহলে আমি আরও এই টেরোরিস্ট দলের প্রধান শতকের শত্রু পরিণত হব। মাইন্ড ইট। ফারহার কথা শুনে এলবার্ট নড়ে চড়ে বসে বলে, ওকে ওকে, আমি প্রধানকে জানাবো তোমার বক্তব্য। এখন তুমি প্ল্যানিং করো কি করে কি করবে। তবে হ্যাঁ, ব্লাস্টগুলো যেন স্পেশাল প্লেসে করা হয়। আর একটা কথা, কিং ফায়ার তোমার উপর প্রচণ্ড রেগে আছে, আর কাজটা যদি ঠিক মতো করতে পারো আই থিঙ্ক কিং ফায়ার তোমার উপর আর রেগে থাকবে না। ফারহা ল্যাপটপ বন্ধ করে দাঁতে দাঁত চেপে এলবার্টকে বলে, কিং ফায়ারকে আমি বুঝে নিব, তোমাকে মাথা ঘামাতে হবে না এলবার্ট। ফারহার কথা শুনে এলবার্ট কিছু না বলে কল ডিসকানেক্ট করে দিল। ফারহা কান থেকে ফোনটা নামিয়ে মেঘের নাম্বারে ডায়াল করে। মেঘ সবেমাত্র অফিসে এসে সব কিছু হাই অথরিটিকে রিপোর্ট করে বেরিয়ে আসতে মেঘের ফোনটা বেজে ওঠে। মেঘ তার ফোনের স্ক্রিনে ফারহার নাম্বার দেখে মুখে বিরক্তির ছাপ মিলিয়ে গিয়ে খুশিতে পরিণত হলো। দ্রুত কল রিসিভ করে মেঘ ফারু পাখি, মেঘ, ওখানে সবটা ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই জান। দেশে কয়েকজন টেরোরিস্ট ঢুকেছে, সাধারণ জনগণের সাথে মিশে দেশের বিভিন্ন জনবহুল জায়গায় বোম ব্লাস্ট করছে। এখন কি করবে মেঘ? নিষ্পাপ মানুষগুলোর রক্তে যখন আমার হাত রাঙিয়েছি তখন এর শেষ তো আমি দেখেই ছাড়বো পারু পাখি। এই টেরোরিস্টদের আমি নিজের হাতে শেষ করে দিব। চেষ্টা করে দেখতে পারো মেঘ। যাই হোক, ফিরছো কখন? জানি না পারু পাখি, কিন্তু তুমি হঠাৎ আমার ফেরার কথা কেন জিজ্ঞাসা করছো? কোনো ভীষণ কারণ আছে নাকি? না, এমনি জানতে চাইলাম। ওকে, তুমি তোমার কাজ করো, এখন আমি রাখছি। মেঘকে ফিরতি কোনো প্রশ্ন করতে না দিয়ে কল ডিসকানেক্ট করে দিয়ে ফারহার ড্রেস চেঞ্জ করতে সাবধানে বেরিয়ে পড়ল। সরি স্যার, আমরা মিস্টার অর্নিলের ফ্ল্যাটে থাকা সিসি ক্যামেরার কোনো ফুটেজ পাইনি। ক্যামেরাগুলো সব বন্ধ করা ছিল। অফিসারের মুখে আশানুরূপ কোনো তথ্য না পেয়ে মিস্টার আমার আর অর্নিল দুজনে চুপ হয়ে গেল। পুলিশ অফিসার গলা খাকারি দিয়ে আবারও বলতে লাগলো, দেখুন মিস্টার আমান, আপনার ছেলে যে কেসটাই ফেসেছে আমার মনে হচ্ছে প্রথম থেকে সব প্ল্যান করা ছিল, না হলে এইভাবে সব ক্যামেরা অফ কেন থাকবে? কিন্তু আপনাদের কাছে যেহেতু কোনো প্রমাণ নেই, মিস্টার অর্নিলকে নির্দোষ প্রমাণ করার তখন শাস্তি তো ওনাকে পেতেই হবে। অর্নিল হঠাৎ পুলিশ অফিসারকে প্রশ্ন করে, অফিসার, মেয়েটির পোস্টমর্টম রিপোর্ট এসেছে? না মিস্টার অর্নিল, রিপোর্ট আগামীকাল আসবে, এরপরই বোঝা যাবে মেয়েটিকে কীভাবে মারা হয়েছে। মিস্টার আমান আর অর্নিল বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তাহলে আমরা আগামীকাল আসবো অফিসার। স্যার, আপনাদের আসতে হবে না, আমি নিজেকেই আপনাদের সবটা জানিয়ে দিব। থ্যাংক ইউ অফিসার। মিস্টার আমান আর অর্নিল থানা থেকে বের হয়ে গাড়িতে বসতে বসতে অর্নিল মিস্টার আমানকে বলে, ড্যাড, সব প্রমাণ তো আমার বিরুদ্ধে, আমি কি করে প্রমাণ করব যে আমি নির্দোষ? শান্ত হ অর্নিল, আগামীকাল পোস্টমর্টেম রিপোর্ট আসলে বোঝা যাবে, তারপর যা করার আমি করব। সে পর্যন্ত শান্ত থাকো মাইসেন। পারছি না ড্যাড, পারছি না শান্ত থাকতে। আমার ফারিহা আমাকে ভুল বুঝে দূরে সরে গেছে, আমার সাথে কোনো যোগাযোগ করতে চাইছে না, আর তুমি বলছো শান্ত থাকতে? হাউ কি করে ড্যাড? কেসটা একটু সামলে নিতে দাও অর্নিল, তারপর আমি নিজে ফারিহার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব। ফারিহা রাজি হবে না ড্যাড, সেটা না হয় পরে দেখা যাবে।
তার আগে এই মেয়ের সব ইনফরমেশন আমার চাই। কোন পরিবারের মেয়ে, কী পরিচয়, এভরিথিং। ড্যাড, আমিও ফারিহার পুরো ইনফরমেশন জানি না। হোয়াট? কী বলছো অর্নিল? ইয়েস ড্যাড। মিস্টার আমান তার ছেলের এমন বোকামির কথা শুনে রেগে অর্নিলকে বলে, অর্নিল, তোমার মতো ইডিয়েট আমি দ্বিতীয়টা দেখিনি। তুমি আসলে একটা ইডিয়েট। অর্নিল কিছু না বলে অন্যদিকে তাকিয়ে আছে। রাত 12:30টায় মেঘ চৌধুরী ম্যানশন ফিরে এসে দেখে মিসেস মেহেরিমা চৌধুরী ডাইনিংয়ে বসে আছে। মেঘ মুচকি হেসে তার মায়ের কাছে এসে মেহেরিমার হাতে চুমু দিয়ে বলে, মম, এত রাত পর্যন্ত জেগে থাকা তোমার হেলথের জন্য ক্ষতিকর, এটা নিশ্চয়ই জানো তুমি। আমার ছোট নবাব যদি এত রাত করে ফিরে, তাহলে তার মায়ের চোখে কী করে ঘুম আসে? এখন বাড়তি কথা না বলে দ্রুত ফ্রেশ হয়ে নিচে এসো, আমি খাবার গরম করছি। মম, সার্ভেন্টকে বলো তোমাকে কিচেনে যেতে হবে না। না মেঘ, বাড়ির সার্ভেন্টরা সকাল থেকে কাজ করে, এখন ওদের বিশ্রাম নেওয়ার সময়, এখন ওদের বিরক্ত করা ঠিক হবে না। মেঘ তার মায়ের কথা শুনে মুচকি হেসে বলে, তাহলে তুমি বসো, আমি 2 মিনিটের ভিতর ফ্রেশ হয়ে আসছি। তার আগে তুমি এখান থেকে 1 পাও নড়বে না, আর এটা তোমার ছোট নবাবের হুকুম। মিসেস মেহেরিমা হাসতে হাসতে বলল, জি ছোট নবাব, আপনার আদেশ শিরোধার্য। মেঘ দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে নিজে খাবার গরম করে নিয়ে আসে। মিসেস মেহেরিমা মেঘের পাশে বসে বলে, মেঘ, তোকে একটা কথা বলার ছিল। কি কথা মম? খেতে খেতে বলল মেঘ, আমি আর তোর ড্যাড ঠিক করেছি তোদের 2 ভাইয়ের সাথে ফায়েজ ভাইয়ের 2 মেয়ের বিয়ে দিব। মেহেরিমার কথা শুনে মেঘ খাওয়া বন্ধ করে তার মায়ের দিকে তাকিয়ে বলে, মম, ভাইয়া ফায়েজ আঙ্কেলের কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না। কেন? ভাইয়া সামিরা নামের একটা মেয়েকে ভালোবাসে। বুঝলাম। আর তুই? আমার বিয়ে তো কোনো আপত্তি নেই, তবে পাত্রী হিসেবে ফারু পাখি থাকবে। ও, তাহলে আমার ছোট নবাবের মন তার ফারু পাখি চুরি করেছে? মেহেরিমা হাসতে হাসতে মেঘকে বলল, মম, তবে বিয়েটা এখনই না, না দিয়ে কিছুদিন পর দিও। আমি এখন অফিসের কাজে প্রচণ্ড ব্যস্ত। ঠিক আছে, তবে তোদের বাবার সাথে কথা বলে রাখি, আর ফায়েজ ভাই আর বাবির সাথে কথা বলতে হবে। যা করার করো, তবে কিছুদিন পর। জি নবাব, যা চাইছেন তাই হবে। মেঘ খেয়ে এটো ফ্লেট 2 সব গুছিয়ে রেখে মেহেরিমাকে রুমে পৌঁছে দিয়ে মেঘ নিজের রুমে চলে যায়। সকাল থেকে ফারিহার মন মেজাজ প্রচণ্ড খারাপ। ফারহার রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে দেখে ফারহা তার বেডে ঘুমিয়ে আছে। ফারিহা আস্তে আস্তে ফারহার কাছে গিয়ে বসে ফারহার মাথায় হাত ছোঁয়াতে ফারহা ফারিহার হাত ধরে ফেলে চোখ মেলে তাকায়, তুই এখানে? মম কিছুতেই আমাকে কলেজে যেতে দিচ্ছে না আপু, তুই রেডি হয়ে আয়, আমি দেখছি। ফারিহার কথা না বাড়িয়ে কাপবোর্ড থেকে একটা আকাশি সাদার মিশ্রণের শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে গেল। ফারহা দ্রুত বেড থেকে উঠে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার মা বাবা দুজনে ড্রয়িং রুমে বসে কথা বলছে। মিসেস আইরিন ফারহাকে দেখে বসতে বললেন, কিন্তু এটা বুঝতে পারছে না তার সামনে বড় মেয়ে ফারহা নাকি ছোট মেয়ে ফারিহা। ফারহা তার বাবা ফায়েজের পাশে বসে আইরিন বলতে লাগলো, মম, ফারিহার আজ কলেজে চাকরির প্রথম দিন, আমি এক্সপেক্ট করব তোমরা কেউ ওর কাছে বাধা দিবে না। ফারহার কথা শুনে মিসেস আইরিন বুঝতে পারলো এটা তার বড় মেয়ে ফারহা। মিসেস আইরিন কিছু বলতে যাবে তখনই ফায়েজ তার স্ত্রীকে থামিয়ে দিয়ে ফারহাকে বলল, তুমি সত্যি চাইছো ফারিহা কলেজে পড়া? ইজ ডেড। ওকে ফাইন, ফারিহা আজ থেকে কলেজে জয়েন করুক, বাট ফারিহা যদি রাগের বশে তেমন কিছু করে তাহলে এর দায়ভার সম্পূর্ণ তোমার। ওকে ড্যাড, তাই হবে। ফারহা আর ফায়েজ খান এর কথা শেষে ফারিহা এসে হাজির হয়। মিসেস আইরিন তার ছোট মেয়েকে শাড়ি পরতে দেখে প্রচণ্ড রকমের অবাক হয়। ফারিহা তার মম ড্যাডের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, মম ড্যাড, আমি কলেজে যাচ্ছি। ফারিহা আজ তোমাকে ফারহা কলেজে ড্রপ করে দিবে, একা যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফারিহা কোনো তর্ক ছাড়াই রাজি হয়ে যায়। ফারহা দ্রুত রুমে গিয়ে তার ফোন ফার্সার মুখে মাস্ক পরে বের হয়। অন্যদিকে মেঘ একটা টেররিস্ট দলের খবর পেয়ে অপারেশন বেরিয়ে পড়ে, আর টেররিস্ট দলটা ফারিহার কলেজের অপোজিটে রেড জোন হোটেলে অবস্থান করেছে। ফারিহার গাড়ি কলেজের সামনে দাঁড় করাতে ফারিহা গাড়ি থেকে নেমে ফারহাকে ফিসফিসিয়ে বলে, গাড়ি নিয়ে সোজা হোটেলের পিছনে চলে যা, ওখানে ওরা তোর জন্য অপেক্ষা করছে। আমি অ্যাটেনশন দিয়ে তোদের সাথে
জয়েন করছে। ফারিহা আর কিছু না বলে দ্রুত কলেজে ঢুকে যায়। ফারহা গাড়িতে বসে কলেজের গেটে লক্ষ্য করে দেখে সিসি ক্যামেরা লাগানো। ফারহা ক্যামেরা দেখে গাড়ি নিয়ে ব্যাক করে ফিরে যায়। এদিকে ফারহার ফোনে লাগাতার কল আসছে। ফারহা কোনো কল রিসিভ না করে উল্টো ধরে হোটেলের পিছনে গিয়ে থামাতে কয়েকজন লোক ফারহার গাড়িতে উঠে বসে। ফারহা কোনো কথা না বলে দ্রুত গাড়ি ড্রাইভ করে এরিয়া থেকে বেরিয়ে যায়। মেঘ আর তার টিম উপস্থিত হয় ফারহার গাড়ি এরিয়া থেকে বেরিয়ে যাওয়ার পর। মেঘ তার টিম নিয়ে হোটেলে রেড করতে জানতে পারে টেররিস্ট তাদের আসার পূর্বে বেরিয়ে গেছে। এটা শুনতে আগে মেঘের চোখ মুখ লাল হয়ে যায়। হাতের মুঠোয় থেকে শিখের বেরিয়ে গেছে, এটা কিছুতেই মেঘ মানতে পারছে না। ফারহার গাড়ি ড্রাইভ করা জনবহুল জায়গায় গাড়ি থামাতে লোকগুলো শুনতে আগে মেঘের চোখ মুখ লাল হয়ে যায়। হাতের মুঠোয় থেকে শিখের বেরিয়ে গেছে, এটা কিছুতেই মেঘ মানতে পারছে না। ফারহা গাড়ি ড্রাইভ করে জনবহুল জায়গায় গাড়ি থামাতে লোকগুলো গাড়ি থেকে নেমে ফারহার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে ভিড়ের ভিতর হারিয়ে যায়। ফারহা সময় নষ্ট না করে ফারিহাকে মেসেজ করে জানিয়ে দেয়। ফারিহা ফারহার মেসেজ দেখে ক্লাস করাতে মন দেয়। সিট পালিয়েছে টেররিস্টগুলো। আসলাম, রুমগুলো ভালো করে সার্চ করে দেখো কিছু খুঁজে পাও কিনা। ওকে স্যার। স্যার, এই হোটেলে সিসি ক্যামেরাগুলো চেক করলে হয়তো আমরা ওই টেররিস্টদের ফেসটা আইডেন্টিফাই করতে পারবো। গুড আইডিয়া আসলাম, তুমি বাকিদের নিয়ে রুমগুলো ভালো করে চেক করো, আমি রিসেপশন থেকে আসছি। মেঘ দ্রুত হোটেল রুম থেকে বেরিয়ে রিসেপশনে গিয়ে হোটেল ম্যানেজারকে ফুটেজ দেখাতে বললে তিনি স্টাফকে বলে স্টাফ মেঘকে পুরো দিনের ফুটেজ দেখায়। মেঘ ক্লিয়ারলি দেখতে পাচ্ছে একটা মেয়ে মুখে মাস্ক, চোখে সানগ্লাস পরা, মাথায় ওড়না জড়িয়ে কালো মাস্ক পরা লোকগুলোকে খুব সেফলি হোটেল থেকে বের করে নিয়ে গেল। মেঘ মেয়েটির ফেস ক্লিয়ারলি না দেখতে পেল। মেয়েটি কেন যেন মেঘের প্রচণ্ড ছেনা ছেনা লাগছিল। মেঘ অনেক ভেবেও মেয়েটিকে আইডেন্টিফাই করতে না পেরে মেঘ ওই দিনের ফুটেজটার কপি নিয়ে নেয় নিজের ফোনে। আসলাম রুম থেকে বেরিয়ে এসে জানায় রুমে কোনো ক্লু পায়নি। মেঘ তার টিমকে নিয়ে হোটেল থেকে বের হয়ে উঠতে যাবে, তখনই অপোজিটের কলেজটার গেটে লাগানো সিসি ক্যামেরা দেখতে পায়। মেঘ কলেজে যেহেতু ক্লাস চলছে, তাই মেঘ তার পুরো টিমকে দিয়ে ভিতরে না নিয়ে শুধু আসলামকে নিয়ে ভিতরে চলে যায়। মেঘ প্রিন্সিপালের সাথে কথা বলে গেটের বাইরে ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে তিনি তার কম্পিউটারের আজকের ফুটেজের রেকর্ডকে দেখতে দেয়। মেঘ সময় দেখতে দেখতে অপারেশনের 10 মিনিট আগের ফুটেজ দেখে মেঘের চোখ দুটো আটকে গেল। ফারহা বাড়িতে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে প্যাকেটটার ভিতরে কি একটা ম্যাফায়ার পাওয়ারফুল বোম, প্রত্যেকটা টাইম সিস্টেম। ফারহার রাগে পুরো শরীর জ্বলছে। ফারহা এলবার্টকে বলার পরও যখন এলবার্ট তার নিজের কথা মতো টাইম বোমগুলো পাঠালো, ফারহা চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। ফারহা নিজের মনে মনে ভেবে নেয় সে এবার কিংফায়ারের সাথে কথা বলবে। এভাবে হুটহাট কোনো কাজ যে ফারহা করবে না, এটা কিংফায়ার খুব ভালো করে জানে। তবু এই কাজটার কোনো বিশেষ কারণ ফারহা খুঁজে পাচ্ছে না। মেঘ তার কেবিনে বসে আছে, তার সামনে টেবিলে পড়ে আছে দুটো ফাইল। একটাতে ফারিহার পুরো ডিটেলস আর অন্যটাতে গত 3 মাসের বাংলাদেশে আসা কয়েকজন টেররিস্টের নাম আর কিছু ডিটেলস। স্যার, এখন কি করবেন? বড় ম্যাম যে এই টেররিস্টদের সাথে জড়িত সেটা তো আপনি ফুটেজটা দেখে বুঝতে পেরেছেন, কিন্তু ওনার মতো এমন সুন্দরী শিক্ষিত মেয়ে কী করে টেররিস্ট হতে পারে? আসলাম, টেররিস্টদের প্রধান দুজন আরু আর মারু যে এদেশে আছে সেটা নিশ্চয়ই যেন নিজেদের আসল নাম লুকিয়ে আরু মারু নামে তার টিম লিড করছে। তবে এটা প্রচণ্ড ধুরন্ধর। এর দুজন যেমন অগ্নি অস্ত্র চালাতে ঠিক তেমনি প্রচণ্ড বুদ্ধিমতী এরা। কিন্তু স্যার, ওই ভিডিওতে যে বড় ম্যামের পোশাকের সাথে হোটেলে ওই টেররিস্টদের সাথে যে মেয়েটা করেছে তার ড্রেস সেম, এটা কি করে সম্ভব হলো? মেঘ তার চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আসলামকে বলে উঠল, সম্ভব হলো কারণ টেররিস্টদের সাহায্য যে মেয়েটি করেছে সে তোমার বড় ম্যাম। মেঘের কথাটা আসলামের কর্ণপাত হতে চোখ দুটো বড় বড় হয়ে গেল। আসলাম তোতলাতে তোতলাতে মেঘকে বলে উঠল, স্যার, আপনি সত্যি বলছেন বড় ম্যাম একজন টেররিস্ট? আসলাম কথাগুলো বলে চুপ হয়ে যায়। মেঘ চোখ মেলে ফারিহার ফাইলটা আসলামের দিকে এগিয়ে দেয়। আসলাম ফাইলটা হাতে নিয়ে একটার পর একটা ফাতে উল্টে ডিটেলস পড়ে
আসলামের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। স্যার, আপনি ম্যামদের ফাইলটা ফেলেন কি করে? মেঘ আসলামের কথা শুনে ক্রূর হাসল। আসলাম তার স্যারের এই ক্রূর হাসি দেখে কিছু একটা আন্দাজ করে নিল। মেঘ ফাইলগুলো ড্রয়ারে লক করে রেখে আসলামের উদ্দেশ্য বলতে লাগলো, আসলাম, খেলা তো এবার শুরু হবে। আমি জানি আমার ফারু পাখি ভীষণ ইন্টেলিজেন্ট, আর আমার শালি সাহেবাও কম যায় না। তবে এবার তারা অনেক বড় ভুল করে ফেলেছে আমার সোনার বাংলায় এসে এ দেশের ক্ষতি করার চেষ্টা করে। তাহলে এখন কি করবেন? খেলবো আসলাম, ফারু পাখিকে আমার করে নিব, আর শালি সাহেবাকে ছোট ম্যাডামকে কি করবেন? স্যার, আপনি নিশ্চয়ই এবার ভয়ঙ্কর কিছু ভাবছেন, তাই না? কিন্তু স্যার, বাঘিনীকে কি করে আপনি বশ করবেন? উনি যদি জানতে পারে আপনি সবটা জেনে গেছেন, তাহলে কি হবে ভেবে দেখেছেন? কি হবে কি হবে না সেটা পরে দেখা যাবে। এখন আমার উদ্দেশ্য দেশকে রক্ষা করা। তার জন্য যদি আমাকে আমার প্রিয় জনের রক্তে হাত রাঙাতে হয় আমি রাঙাবো। ভোর সন্ধ্যাবেলায় ফারহা ফারিহা দুজনের বাগানে বসে আছে। ফারহা ফারিহা দুজনের চোখে মুখে চিন্তা ছাপ। মেঘ যখন তার আসলামকে নিয়ে কলেজে ঢুকে প্রিন্সিপালের সাথে কথা বলে, তখন ফারিহা আড়াল থেকে সবটা শুনে এবং দেখে নেয়। ফারহা দাঁত কটমট করে ফারিহার দিকে তাকিয়ে বলে উঠল, মেঘ সবটা জেনে গেছে ফারিহা। তুই মুখে মাস্ক পরেছিলি না আপু? তাহলে কি করে চিনবে তোকে মেঘ? ফারিহার এমন ব্রেনলেস কথা শুনে ফারহা ঠাস করে ফারিহার গালে থাপ্পড় মেরে বলে, ইডিয়েট! হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ আর কলেজের গেটের ক্যামেরার ফুটেজ, এই দুটো ফুটেজ দেখলে মেঘ বুঝতে পারবে ওটা আর কেউ নয়, আমি ফারহা। ফারিহা গালে হাত দিয়ে রক্তিম চোখে ফারহার দিকে তাকিয়ে বলা, আমি মেঘকে খুন করে ফেলবো ফারহা, জাস্ট খুন করে ফেলবো। ওর জন্য তুই আমার গায়ে হাত তুলেছিস? ওকে আমি ছাড়বো। বাকিটা উচ্চারণ করার পূর্বে ফারহা ফারিহার গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, মেঘকে খুন করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, না হলে ওই মেঘ তোকে শেষ করে দিবে ফারিহা। আর একটা কথা, মেঘকে পাওয়ার আশা ছেড়ে ফেল, কারণ এতে তোরই মঙ্গল। ফারহার কথাটা শেষ হতে ফারিয়া কৌশলে ফারহাকে তার উপর থেকে ফেলে ফারহার গলা চেপে ধরে বলে, ছোটবেলা থেকে তোর কথা শুনে আসছি আমি, কিন্তু এবার আমি তোর একটা কথা শুনবো না ফারহা। কারণ হলো মেঘকে আমি না পাই তাহলে লাস্ট মেরে দিবা। আর তুই ভুলেও মেঘকে নিজের করার চিন্তা করিস না পারহা, কারণ কিং ফায়ার তোকে ভালোবাসে। কিং ফায়ার যদি কোনোভাবে জানতে পারে তুই মেঘকে ভালোবাসিস, তাহলে কিং ফায়ার তোকে, আমাকে আর মম ড্যাডকে কাউকে ছাড়বে না, মেরে দিবে, জাস্ট মেরে দিবে। ফারহা ফারিহার গলায় আঙ্গুল দিয়ে আঘাত করতে ফারিহা ফারহাকে ছেড়ে দেয়। তখনই ফারহা ফারিহার হাত দুটো মুছড়ে ধরে বলে, কিং ফায়ারকে তো আমি বুঝে নিব, তবে তোকে যখন বলেছি মেঘকে পাওয়ার আশা ছেড়ে দিতে, তখন আশা করিস না। মেঘ কখনো তোর হবে না ফারিহা, কারণ মেঘের হৃদস্পন্দনে শুধু তার ফারু পাখির নাম জপ করে। আর একটা কথা, নেক্সট টাইম আমার কথা না শুনলে তোর জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করবে। ফারিয়ার চোখে মুখে বয়ের ছাপ এখন স্পষ্ট। ফায়েজ খান আর আইরিন খান দুজনে তাদের মেয়েদের ভাবমূর্তি খেয়াল করছে। ফারহা বা ফারিহা কেউ কারোর সাথে কথা বলছে না। সন্ধ্যায় বাগান থেকে ফেরার পর থেকে দুজনে নিজেদের রুমে গিয়ে দরজা বন্ধ করেছিল। রাত 2টায় ফারহা ফারিহার রুমে এসে দেখে ফারিহা আজও নেশা করছে। ফারহা ফারিহাকে কিছু না বলে ফারিয়ার পাশে বসে নেশা করার সামগ্রীতে হাত দিতে ফারিহা ফোলা ফোলা রক্তিম চোখে ফারহার দিকে তাকিয়ে জ্বলন্ত সিগারেটটা নিয়ে ফারহার বুকে চেপে ধরে। ফারহা দাঁতে দাঁত চেপে ফারিহার দিকে তাকিয়ে ফারহার শরীরে মুচড়ে ধরে জ্বলন্ত সিগারেটটা নিয়ে ফারিহার গলায় চেপে ধরে বলে, তোর সাহস দেখে আমি সত্যি স্পেসলেস ফারিহা। আমাকে সিগারেটের ছেঁকা দেওয়ার সাহস আজ আমি তোর মিটিয়ে দিব ফারিহা। ফারিহা নেশার করে ফারহাকে বলতে লাগলো, ছেড়ে দে ফারহা, ছেড়ে দে, না হলে তোকে আমি ধ্বংস করে দেব, ছাড়বো না তোকে আমি। ফারিহার এলোমেলো কথাগুলো ফারহার কানে পৌঁছাতে ফারিহার গলা থেকে জ্বলন্ত সিগারেট সরিয়ে নিয়ে বেড থেকে উঠে দাঁড়ায়। ফারিহা তার গলার ফোড়া গলায় জায়গায় হাত দিয়ে কুকড়ে ওঠে। ফারহা ফারিহার অবস্থা দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, শুধুমাত্র তোর জন্য আমিকে পরিবর্তন করতে বাধ্য হয়েছি ফারিহা। শুধুমাত্র তোর জন্য আমি আজ ফারহা থেকে আরু হয়েছি, আর তুই ফারিহা থেকে মারু। কেন এই জঘন্য পরিবর্তন?
কারণটা তুই। তোর জন্য আমি আজ দেশদ্রোহী টেরোরিস্ট। কখনো ক্ষমা করব না তোকে। তবে শাস্তি তুই পাবি, এমন শাস্তি যেটা কখনো কোনো বোন তার বোনকে দেয়নি। শুধু সময়ের অপেক্ষা ফারিহা, তারপর সব সুদে আসলে মিটিয়ে নিব। ফারিহা নেশার ঘুরে ফারহার কোনো কথাই তার কানে এসে পৌঁছায়নি। ফারহার ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে ফারিহার গলার মলম লাগিয়ে দিয়ে ফারিহার রুম থেকে বেরিয়ে গেল। স্যার, আর আমার জন্য কি আর কোনো কাজ আছে? উত্তেজিত হয়ে জ্যাক তার কথায় প্রত্যুত্তরে কিছু শোনার জন্য মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ তার ল্যাপটপে টাইপিং করা বন্ধ করে জ্যাকের দিকে তাকিয়ে বলতে লাগলো, নো জ্যাক, এখন তোমার জন্য কোনো কাজ নেই। তবে কি স্যার? থ্যাঙ্কস। আমি জাস্ট একটা ফোন কল পেয়ে তুমি লন্ডন থেকে সব ইনফরমেশন কালেক্ট করে দেশে এসে নিজের হাতে ফাইলগুলো আমার হাতে তুলে দেওয়ার জন্য থ্যাঙ্কস অ্যাগেন। জ্যাক মেঘের কথা শুনে লজ্জা পাওয়ার মতো ভঙ্গিমা করতে আসলাম ফাঁস থেকে গলা খাকারি দিয়ে জ্যাককে শান্ত থাকতে ইশারা করে। জ্যাক মেঘের হয়ে কাজ করে। মেঘ যখন যেখানে যেতে বলে কাজের জন্য জ্যাক কোনো টু শব্দ ছাড়াই সেখানে চলে যায়। জ্যাক আজ পর্যন্ত মেঘকে নিরাশ করেনি। আসলাম যেহেতু পাঠাতে পারছে না, সেহেতু মেঘ জ্যাককে কাজে লাগালো। জ্যাক খুব সকালে দেশে এসে হাজির হয়। জ্যাক, তোমার কাজটা আমি তোমাকে ফোন করে পরে জানিয়ে দিব। ততক্ষণ না হয় তুমি আসলামের সাথে ওর ফ্ল্যাটে থাকবে। জ্যাক আসলামের সাথে তারই ফ্ল্যাটে থাকবে কথাটা শুনে আসলামের মুখটা কালো হয়ে যায়। আসলাম বরাবর জ্যাককে এড়িয়ে চলে। আসলাম জ্যাককে মোটেও পছন্দ করে না, কারণ একটাই, মেয়েদের মতো গায়ে পড়া স্বভাবের জন্য। মেঘ আসলামের মুখের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসতে হাসতে আসলাম জ্যাকের উদ্দেশ্য বলে উঠল, আসলাম, জ্যাক, আমি বাড়িতে ফিরে যাচ্ছি, তোমরা যেতে পারো। কথাটা বলে আসলামের দিকে না তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল মেঘ। রাত 3:30। ফারহা এই মধ্যে রাতে শাওয়ার নিয়ে রুমে এসে লাইট অফ দেখতে পেয়ে ফারহা ব্রু কুচকে মনে মনে বলতে লাগলো, আমি তো লাইট অফ করিনি, তাহলে লাইট অফ কে করলো? ভাবতে ভাবতে ফারহা লাইটের সুইচ অন করতে যাবে, তখনই একজোড়া বলিষ্ঠ হাত ফারহাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে। ফারহা নিজেকে জড়িয়ে ধরে মানুষটার শরীরে গান পেতে ফারহার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। ফারহা দ্রুত লাইট অন করতে বলিষ্ঠ হাত জোড়া ফারহাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ গুজে দিতে ফারহা কাঁপা কাঁপা ঠোঁটে বলে ওঠে, মেঘরাজ। ফারহার কথা শেষ হতেই মেঘ ফারহাকে তার দিকে ঘুরিয়ে নেশাভরা চাহনিতে ফারহার দিকে তাকিয়ে থাকে। ফারহা কিছু বলতে যায়, তখনই মেঘ ফারহার ঠোঁটা আঙ্গুল দিয়ে বলে, হুঁস, কোনো কথা নয় ফারু পাখি। এই মাঝরাতে শাওয়ার নিয়ে ভেজা চুল আর তোমার স্নিগ্ধ রূপটাই বারবার কেন ঘায়েল করো আমায়? তোমার মায়াবী চোখ, ভেজা ঠোঁট আর এই লাল লাল গাল দুটো কেন এত বেশি টানে আমাকে? কেন এত চাই তোকে? কেন বারবার তোমার মাঝে নিজেকে হারাতে চাই? কেন তোমার ঠোঁটের হাসি দেখে বারংবার তোমার প্রেমে পড়ি? কেন বারংবার তোমার মুখটা আমি চোখ বন্ধ করলে দেখতে পাই? এতক্ষণ ফারহা মুগ্ধ হয়ে মেঘের প্রত্যেকটা কথা শুনছিল, কিন্তু হঠাৎ ফারহা নিজের অবস্থানের কথা মনে পড়তে চোখ মুখ শক্ত করে মেঘকে আচমকা ধাক্কা দিতে মেঘ দুপা পেছনে সরে যায়। ফারহা তার অভিব্যক্তি শক্ত দেখে মেঘকে বলে, সবটাই দূষণ মেঘরাজ। সময়ের সাথে সাথে এই প্রেম, এই মোহ, এই ভালোবাসার সবটাই দূষর হয়ে যাবে, থাকবে না আর এই দূষর প্রেমের অনুভূতি। সময়ের সাথে সাথে সবটা হারিয়ে যাবে অন্য কোনো শরীরে। মেঘ ফারহার পুরো কথাটা শুনে বিদ্যুতের গতিতে ফারহার অদর জোড়া নিজের উষ্ঠদয়ের বাজা আবদ্ধ করে নেয়। ফারহা নিজেকে মেঘের বন্ধন থেকে মুক্ত করতে পারে না। ফারহা মেঘের শার্ট খামচে ধরে। ফারহার মনে হচ্ছে এই সময়টা অনন্তকালের জন্য স্তব্ধ হয়ে যেত। এমন অনাকাঙ্ক্ষিত সময়টা ধরে রাখতে ইচ্ছে করছে ফারহার, কিন্তু সময়টা বড্ড নিষ্ঠুর। ভালো লাগার মুহূর্তগুলো সবসময় ক্ষণিকের হয়। মেঘ ফারহার জন্য সময়টা ক্ষণিকের হলো। হঠাৎ মেঘের ফোনটা বেজে ওঠায়। মেঘের হাতের বাঁধন আলগা হতে ফারহা মেঘের থেকে নিজেকে ছাড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ফারহার দু চোখে আজ অশ্রুপূর্ণ, যে কোনো মুহূর্তে বর্ষণ হতে পারে। আকাশে আজ তারার মেলা বসেছে। হাজার কোটি তারার মাঝে রূপালী থালার মতো গোল আকৃতির চাঁদ আলোর জ্যোৎস্না ছড়িয়ে দিয়ে পুরো পৃথিবীতে। চাঁদের কিছুটা আলো ফারহার মুখে পড়তে ফারহা অশ্রুভরা আঁখি জোড়া চিকচিক করছে। চাঁদের আলোয় ফারহার মুখটা আরো উজ্জ্বলিত হয়ে উঠেছে। ফারহার খেয়াল নেই মেঘ সে কখন থেকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ ফারহার দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়ে রুমে থেকে টাওয়াল নিয়ে এসে ফারহার ভেজা চুলগুলো মুছতে লাগলো। ফারহার
আখিদয় থেকে অশ্রুকণা গড়িয়ে পড়তে ফারহা তার আখিদয় মুছে হুট করে পেছনে ফিরে মেঘকে জড়িয়ে ধরে। মেঘ মৃদু হেসে তার হাত জোড়া আপনা আপনি ফারহাকে জড়িয়ে ধরে। ভ্যালকনিতে দাঁড়িয়ে একে অন্যকে আলিঙ্গন করে আছে দুটো মানবী, অথচ তাদের মাঝে কোনো প্রেমময় বাক্য বিনিময় হচ্ছে না, বরং তার একে অন্যের হৃদস্পন্দন অনুভব করতে ব্যস্ত। রাত গড়িয়ে ভোর হতে হঠাৎ কালো মেঘে পুরো আকাশ ছেয়ে গিয়ে কালো মেঘের বুক ছেড়ে বৃষ্টির ফোঁটাগুলো বৃষ্টির বুকে আছড়ে পড়ছে। তাতে ফারহার বিশেষ কিছু এসে যায় বলে মেঘের মনে হয় না। হুট করে মেঘ ফারহাকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দিয়ে আলতো করে ফারহার কপালে তার অদর জোড়া ছুঁইয়ে দিয়ে ফারহার কানের কাছে মুখ এনে বলে, চোখের মতো কথা ছিল, কেড়েছে শূন্য দৃষ্টি, খুব আদরের শহর বিজাক বেহিসেবি বৃষ্টি। ফারহা কিছু বলল না, শুধু তার অদর জোড়া প্রসারিত করে চোখ জোড়া বন্ধ করে ফেলে। ভোরবেলায় বৃষ্টিতে ভিজে মেঘের জ্বর চলে আসলো। মেঘ আর যাই ফারুক না কেন বৃষ্টিতে ভিজতে একদম পারে না। গাড়িতে রেইনকোট থাকা সত্ত্বেও মেঘ বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরলো। রুমে ঢুকে আবার শাওয়ার নিয়ে চেঞ্জ করে এসির পাওয়ার ভারিয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। ডাইনিং টেবিলে অর্নিল, মিস্টার আর মিসেস খন্দকার বসে আছে। কারো গলা দিয়ে কোনো খাবার নামছে না। পোস্টমর্টমের রিপোর্ট কখন আসবে সেই চিন্তায় অর্নিল শুক্রবার মুখে দিয়ে তার বাবা মিস্টার আমানকে বলে, ড্যাড, ওই অফিসার তোমাকে ফোন করেছিল? না অর্নিল, অফিসার আমাকে কোনো ফোন কল করেনি। ড্যাড, আমার কেমন যেন মনে হচ্ছে এই পুরো ঘটনা মার্ডার করাটা হয়েছে আমাকে পাশানোর জন্য। আমারও তাই মনে হয় অর্নিল, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এবার নিজে খোঁজ খবর নিচ্ছি। আমার একমাত্র ছেলে তুমি, তোমার কোনো ক্ষতি আমি হতে দিই কী করে বলো? ড্যাড, আজ আমি একটু বের হব, যেখানে যাও সাবধানে থাকবে। আর একটা কথা, তোমার নিরাপত্তার কথা ভেবে আমি তোমার জন্য সার্জন গার্ড নিযুক্ত করেছি। আশা করব তোমার কোনো আপত্তি নেই। অর্নিল বারণ করতে চেয়েও করলো না। নো ড্যাড, আমার কোনো আপত্তি নেই, তবে এখন আমি একটু বের হচ্ছি। ওকে সাবধানও যে। অর্নিল তার ফর্মাল ড্রেসে রেডি হয়ে বেরিয়ে পড়ে। ফারহিয়া দুজনে আজ সেম শাড়ি পরেছে। ফারহিয়া নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যেতে নিলে ফারিহাকে আটকে দিয়ে বলে, ফারিহা, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, আমার রুমে আয়। ফারিহা ভদ্রমেয়ের মতো ফারহার পিছন পিছন রুমে ঢুকে গেল। ফারিহা রুমে ঢুকে ফারহা ভেতর থেকে রুম লক করে দেয়। কিছুক্ষণ ফারিহা দরজা খুলে তার হ্যান্ডব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। কলেজে পৌঁছানোর পূর্বে মাঝ রাস্তা অর্নিলের গাড়ি এসে ফারিহার গাড়ির সামনে দাঁড়ায়। হুট করে সামনে গাড়ি দাঁড়াতে ফারিহা খুব দ্রুত গাড়ি ব্রেক মারে। অর্নিল আগে থেকে ফারিহার খবর নিয়ে রেখেছিল। ফারিহা যে কলেজে এই রাস্তা দিয়ে যাবে এটা জেনে অর্নিল এখানে ফারিহার জন্য অপেক্ষা করছিল। ফারিহা স্থির দৃষ্টিতে অর্নিলের দিকে তাকিয়ে আছে। অর্নিল ভ্রু যুগল কুঁচকে ফারিহার দিকে তাকিয়ে আছে। অর্নিল রীতিমতো অবাক ফারিহার এমন পরিবর্তন দেখে। ফারিহা এতক্ষণে গাড়ি থেকে নেমে অর্নিলের কলার ধরে মার দেওয়ার কথা ছিল, সেখানে স্থির শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কোনো শিকারীর চোখ অপেক্ষা করছে তার শিকারকে ধরার জন্য। ফারহা গাড়ি থেকে নেমে দাঁড়াতে অর্নিল দ্রুত গাড়ি থেকে নেমে ফারিহার কাছে গিয়ে অর্নিল ফারিহাকে জড়িয়ে ধরে। সাথে সাথে ফারিহা অর্নিলকে ধাক্কা দিয়ে সরিয়ে রক্তিম চোখে তাকিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি মিস্টার অর্নিল। অর্নিল ফারিহার কথা তোয়াক্কা না করে ফারিহার দুই বাহু ধরে অর্নিল বলে উঠল, জান, ট্রাস্ট মি, আমি সত্যি জানি না ওই মেয়েটি কী করে আমার ফ্ল্যাটে আমার বেডরুমে এলো, আর কে বা মেয়েটিকে খুন করলো এটাও আমি জানি না। আমি শুধু একটা কথাই জানি, আই লাভ ইউ জান, ভালোবাসি তোমাকে। বাট আই ডোন্ট লাভ ইউ মিস্টার অর্নিল, বিকজ আই হেট ইট। দাঁতে দাঁত চেপে বলল ফারিহা, আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছ, বাট ট্রাস্ট মি, আমি নিজেকে প্রুফ করবো আমি নির্দোষ, তখন নিশ্চয় আমাকে ফেরাবে না। ফারিহা তীক্ষ্ণ দৃষ্টিতে অর্নিলের দিকে তাকিয়ে বলে উঠল, তার আগে নিজেকে তো প্রুফ করুন মিস অর্নিল, তারপর না হয় ফেরাবো কি ফেরাবো না তখন দেখা যাবে। প্রুফটা আমি নিজেকে করবই, সেটা যে করে হোক। দেন ট্রাই ইট মিস্টার অর্নিল। ফারিহা রহস্যময় কথাটা বলে গাড়িতে উঠতে নিলে অর্নিল ফারিহার হাত চেপে ধরে। দুপুরে মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িংয়ে আসতে দেখে জ্যাক আর আসলাম বসে চা পান করছে। মেঘ ভ্রু জোড়ায় কুচকে জ্যাক আসলামের দিকে তাকাতে তারা চায়ের কাপ রেখে আস্তে করে মেঘকে বলল, স্যার, আপনার ফোন অফ কেন? মেঘ তার পকেট থেকে ফোনটা বের করে দেখে সত্যি তার ফোন বন্ধ হয়ে আছে।
শিট, ফোনে সার্চ ফুরিয়ে গেছে। কিন্তু যাক, তুমি এখানে কেন? সকালে তোমার কাজটা মেসেজ করে জানিয়ে দিয়েছি, তাহলে তুমি এখানে কেন? কড়া গলায় প্রশ্ন করলো ম্যাং। স্যার, আসলে আমি কনফিউজড মানে? কী কারণে কনফিউজড? আসলে স্যার, আমি ফারহা ম্যাডামকে ফলো করার জন্য খান মঞ্জিলের বাইরে লুকিয়েছিলাম, কিন্তু ফারহা ম্যাম আর ফারিহা ম্যাম দুজনে একই রকম ড্রেস মানে শাড়ি পরেছিল, আর আমি বুঝতেই পারছিলাম না কে ফারহা ম্যাম আর কে ফারিহা ম্যাম। জ্যাকের কথা শুনে মেঘ সব বন্ধ করে কিছু একটা ভেবে দ্রুত উপরে নিজের রুমে গিয়ে ফর্মাল ড্রেস, গান লোড নিয়ে জ্যাক আর আসলামকে নিয়ে বেরিয়ে পড়ে। তো প্রিয়জ, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন।